সাংবিধানিক দাবি, নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্ন। সম্প্রতি চিত্রমাথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা অনুপ্রবেশকারীদের শনাক্ত ও বিতরণ সহ একাধিক দাবি উত্থাপন করেছেন। এর মধ্যে রয়েছে ত্রিপুরা এনআরসি চালুর আহ্বান, শিডিউল এলাকায় আইএলপি অর্থাৎ ইনার লাইন পারমিট কার্যকর করা, উচ্চ পর্যায়ে টাস্কফোর্স ও এসটিএফ গঠনের প্রস্তাব এবং সবচেয়ে আলোচিত ত্রিপুরা অ্যাকর্ড বাস্তবায়নের জন্য সময়সীমা নির্ধারণের চাপ। তবে এই দাবিগুলো ত্রিপুরা জনগোষ্ঠীর ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম, নাকি এগুলো নিছক রাজনৈতিক চাপ সৃষ্টি করার হাতিয়ার? এমন প্রশ্ন আজ উঠছে আজ শুধু ত্রিপুরা নয়, সমগ্র উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক মানচিত্রে। আমরা কি একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকেও জাতিগত সুরক্ষার চাহিদাকে গুরুত্ব দিচ্ছি? আর এই রাজ্যে এনআরসি বা আইএলপির মতো ব্যবস্থাগুলো কতটা বাস্তবায়নযোগ্য? অনেকে মনে করেন এই বিষয়ে সতর্ক, মানবিক এবং তথ্যভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা ভীষণ গুরুত্বপূর্ণ, যাতে রাষ্ট্রীয় নিরাপত্তা বজায় থাকে, আবার কোনো নির্দোষ ব্যক্তি বা জনগোষ্ঠী যাতে বঞ্চনার শিকার না হয়। তাই জানার প্রয়োজন ত্রিপুরার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ জঙ্গল। অবৈধ অনুপ্রবেশ, বিতর্ক, নিরাপত্তা নাকি রাজনৈতিক ইস্যু, তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন চিত্রামাথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। স্বাগত রঞ্জিত দেববর্মা। নমস্কার। অন্যবাবু, অবৈধ অনুপ্রবেশের অভিযোগ তো বহু বছর ধরেই উঠছে আমাদের রাজ্যে। আমরা এই নিয়ে বহু বছর ধরে অভিযোগ শুনছি। ত্রিপুরায় আপনারা তাদের অনুপ্রবেশকারী বলছেন এবং তাদের শনাক্ত করার কি কি পদ্ধতি আপনারা প্রস্তাব করছেন? এখানে বেআইনি অনুপ্রবেশকারীটা তখন 1949 সালের 15 অক্টোবর, যখন ত্রিপুরা ভারত ডোমিনিয়ন যোগদানের পরবর্তী সময় থেকে এখানে ত্রিপুরা উপজাতি যুবক সমিতি 1967 সাল থেকে এই দাবিতে উঠিয়েছিল এবং তখন থেকে একটা দাবি উঠেছিল 1949 সালের 15 অক্টোবর থেকে যারা বেআইনি তাদের অনুপ্রবেশ করতে তাদেরকে বিতরণের জন্য। তার পরবর্তী সময় 1971 সালে ইন্দিরা মুজিব একটা চুক্তি হয়েছে। সেখানে বলা হয়েছে 1971 সালের 25 মার্চের পরে যারা ভারতবর্ষে আসবে তারা বিদেশি হিসেবে চিহ্নিত হবে এবং তাদেরকে তাদের স্বদেশে পাঠানো হবে। এবং এই ব্যাপারে 9 অক্টোবর 1971 সালে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে একটা নোটিফিকেশন জারি হয়েছে। আমরা দেখতে পেলাম যে আমাদের এখানে যদি তথ্যের দিক থেকে আমরা দেখি যে এখানে যে জনসংখ্যার যে বৃদ্ধিটা এবং অনুপ্রবেশের যে বৃদ্ধিটা, সেটা ভারতবর্ষের কোনো রাজ্যে বা কোনো দেশের পার্শ্ববর্তী দেশের যতগুলি রাজ্য আছে তার থেকে ত্রিপুরার এই যে অনুপ্রবেশের সবচেয়ে বেশি, সর্বোচ্চ। এবং এটা আমাদের যদি সরকারিভাবে আপনি দেখেন সেখানে তথ্যটা রয়েছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এখন ইন্দিরা মুজিব একটা চুক্তি হয়েছে এবং ওই চুক্তিতে যেহেতু বলা হয়েছে 25 মার্চের পরে যারা বেআইনিভাবে অনুপ্রবেশ করেছে তাদেরকে আমরা বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করি। 71-এর আগে যারা ছিল তারা হলো পূর্ব পাকিস্তানে, তারা বাংলাদেশি না। তাদেরকে তো তখন তো বাংলাদেশ স্বাধীন হয়নি। তো বাংলাদেশের স্বাধীনের আগে তাদেরকে কিভাবে বাংলাদেশি হিসাবে চিহ্নিত আপনি করবেন? এটা করতে পারি না। সুতরাং আমাদের দাবি হচ্ছে যে 1971 সালের 25 মার্চের পর যারা বেআইনিভাবে অনুপ্রবেশ করেছে, অবৈধভাবে যারা ত্রিপুরায় এসেছেন এবং ত্রিপুরায় এসে বসবাস করছেন, এখানকার অধিকার যারা বুক করছেন অবৈধভাবে, তাদেরকে বেআইনিভাবে চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য আমরা দাবি করেছি। এবং 1971 সালের 9 অক্টোবর যেটা 9 নভেম্বর যেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে যেটা নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে স্পষ্ট লেখা আছে যে বেআইনি অনুপ্রবেশকারী তাদের স্বদেশে ফেরত পাঠানোর জন্য। এবং এর জন্য ত্রিপুরায় 1975 সালে মোবাইল টাস্ক ফোর্স একটা গঠন করা হয়েছে। যে মোবাইল টাস্ক ফোর্সের দায়িত্ব হচ্ছে কি বেআইনি অনুপ্রবেশকারী চিহ্নিত করে তাদের স্বদেশে ফেরত পাঠানো। কিন্তু আমরা দেখলাম যে 1971 সালের ইন্দিরা মুজিব চুক্তি এবং মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে নোটিফিকেশন করা হয়েছে এবং মোবাইল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, সেই হিসাবে এখানে কোনো কার্যকরী হয়নি। রবীন্দ্রবাবু, এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আপনারা অবশ্যই বেআইনি অনুপ্রবেশের কথা বলছেন। যে কোনো দেশের জন্য, যে কোনো রাজ্যের জন্য বেআইনি অনুপ্রবেশ
অবশ্যই নিরাপত্তার জন্য একটা বিরাট বড় হুমকি, সেটা নির্দ্বিধায় মানা যায়। কিন্তু এই যে কাট অফ দেশটা আপনারা বলছেন, যেহেতু ভারত বাংলাদেশের ব্যাপারটা বা পূর্ব পাকিস্তান যেটা ছিল, ভৌগোলিকভাবে তার একটা ইতিহাস রয়েছে এবং কিভাবে এখান থেকে এক দেশ থেকে আরেক দেশে মানুষ এসছে, কি কি কারণে আশ্রয় পেয়েছে, তার একটা ভৌগোলিক কারণ রয়েছে। সেই নিরিখে 1971 সালে যে ইন্দিরা মুজিব চুক্তির কথা আপনারা বলছেন, যদি কেউ উল্লেখ করতে চাইব যে এই চুক্তিতে স্বাক্ষরিত হয়, মানে যেটা বাংলাদেশের শেখ মুজিবুর রহমান এবং ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে, সেই চুক্তিতে 1972 সালে চুক্তিটি 1972 সালে স্বাক্ষরিত হয়েছিল চুক্তিটি, 71 সালে তো যুদ্ধ চলছিল। এবার এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বারবার যে 1971 সালের কাট অফ ডেটটা বলা হচ্ছে 24শে মার্চ, সেই চুক্তিতে তো এইরকম কোন রকম চুক্তি নেই, মানে এরকম এই ধরনের অনুপ্রবেশ নিয়ে ইন্দিরা মুজিব চুক্তিতে নেই। এখানে বলা হচ্ছে যে 1971 সালের 24শে মার্চ বা তারপরে অনুপ্রবেশকারীদের অবৈধ ঘোষণার কোনো উল্লেখ নেই ইন্দিরা মুজিব চুক্তিতে। আপনারা একটু দেখবেন, মিলিয়ে দেখবেন এটা। এবং এটা আমি এই বিষয়টা বলি, আপনি যে 1971 নভেম্বরে যেটা নোটিফিকেশনটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে যেটা নোটিফিকেশনটা দেখুন, সেখানে স্পষ্ট লেখা আছে। এবং এই ব্যাপারে আমি ডকুমেন্টসটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন চিঠি লিখি, ওই ডকুমেন্টসটা আমার দিয়েছে। এই যে 1971 সালে 24শে মার্চের মধ্যে রাতের পর যারা এসছে, তাদেরকে যে ভারতীয় বলে গণ্য করা হবে না, সেটা তো আসামের জন্য অসম চুক্তি 1985-তে যেটা স্বাক্ষর করেন, এবং সেটা ভারতের তৎকালীন রাজীব গান্ধী এবং অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের নেতারা। কিন্তু ইন্দিরা মুজিব চুক্তিতে এই ধরনের 1971 সালের 24শে মার্চ কাট অফ ডেট, তারপরে যারা এসছে তাদেরকে অনুপ্রবেশকারী বলে ঘোষিত হবে, এই ধরনের কোনো উল্লেখ তো নেই। তাহলে এই ডেটটা কোথা থেকে এসছে? এই ডেটটা আপনি দেখুন যে আপনাকে বলে 1971 সালের 9 নভেম্বর, যেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে যেটা নোটিফিকেশনটা বাইরে হয়েছে, সেখানে স্পষ্ট লেখা আছে। এবং আপনি দেখুন, আমি যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে দিল্লির যে চিঠিটা পাঠিয়েছি, সেখানে ওই কপিটাও আছে। এখনো আমার কাছে কপিটা আছে, আমি এখানে নিয়ে আসিনি, ওই কপিটা আমার কাছে আছে। এটা প্রমাণ করার জন্য আমার কাছে যথেষ্ট ডকুমেন্টস আছে। এবং আপনি 1993 সালে 23শে আগস্ট ত্রিপুরার যে সরকার এবং ললিত দেববর্মন অফিসিয়ালদের যে চুক্তিতে আছে, সেখানে লেখা আছে যে 1971 সালে 25শে মার্চের পরে যারা আসবে তাদেরকে মানে বিদেশি হিসাবে বাংলাদেশের চিহ্নিত করে তাদেরকে ফেরত পাঠানোর কথাটা উল্লেখ আছে। এটা 52B-তে উল্লেখ আছে। ওকে, তাহলে তৎকালীন সময় যখন ভারত বাংলাদেশ, যখন এই মুহূর্তে যে বাংলাদেশকে স্বাধীনতার সময় পূর্ব পাকিস্তানের সঙ্গে ভারতের যখন যুদ্ধ হয় পাকিস্তানের সঙ্গে, সেই যুদ্ধে যারা শরণার্থী ছিল, এই যে বলা হচ্ছে যে প্রায় 6 লক্ষের উপর শরণার্থী এখানে এসেছিল, এবং তাদের মধ্যে অনেকেই ভারতে রয়ে গেছে এবং ত্রিপুরাতেও রয়ে গেছে, তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে এবং ধরে নেওয়া হয়েছে। এটা কি তাহলে আপনারা মানছেন না? না, আমি কোনো মানবো। এটা তো বেআইনি নোটিফিকেশন আছে, তারা এখানে লুকিয়ে আছে। তাদের যারা শরণার্থী আছে অনেকে তো চলে গেছে, যারা আছে তারা তো লুকিয়ে আছে। সরকারি হিসাবে ত্রিপুরা এখন কোনো শরণার্থী নেই। এখানে চাকমা পার্বত্য চট্টগ্রাম থেকে এসেছিল, তারাও ফিরে গেছে, ফিরে যায়নি। এখানে তো পার্বত্য চট্টগ্রাম থেকে তো সেখানে গন্ডগোলের জন্য এখানে এসেছে। এখন ত্রিপুরায় যারা আছেন তারা বেআইনি অনুপ্রবেশ, তারা অবৈধভাবে এখানে লুকিয়ে এখানে আসছে, এখানে বসবাস করছে এবং অবৈধভাবে তারা এখানে কাগজপত্র করে নিয়েছে। ওদের যারা ওনারা যেগুলি কাগজ এখানে কাগজপত্র দিয়ে আপনার আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, পিআরটিসি এগুলি করতে যেগুলি ডকুমেন্টস ওনারা এখানে জমা করেছে, এইগুলি সব ফেক। কিন্তু যেগুলি ওনারা গভর্নমেন্ট থেকে ফেক ডকুমেন্টসগুলি জমা দিয়ে নিয়ে নিয়েছে, এইগুলি তো অরিজিনাল। সুতরাং যেগুলি ওরা ডকুমেন্টস জমা করেছে ওইগুলি সব ফেক। এই কথাটা আমি বলেছি। অমিবাবু, এই যে আপনি যেটা শরণার্থীর কথা যেটা বললেন, তাহলে তো এখানে আপনার দলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অনিমেষ দেববর্মা নিজেই কিন্তু বলেছেন এবং মিডিয়ার সামনে বলেছেন, এই যে 6,09,000 শরণার্থী আমরা ধরে নিয়েছি তারা ভারতবর্ষেই থাকবে। তাহলে আপনাদের দলের নেতৃত্বের মধ্যে তাহলে দুরকম বক্তব্য কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তাহলে আমরা কোনটা ধরে নেবো? অনিমেষবাবু কি বলেছে সেটা আমি দেখিনি, উনি কি বলেছেন আমি বলছি আপনাকে। উনি বলেছেন যে 6 লক্ষ, যখন এই যুদ্ধের সময় 6,09,000 এই একটা ফিগার উনি বলেছেন, তাদেরকে ধরে নেওয়া হয়েছে যে তারা ভারতবর্ষেই থাকবে, তারা শরণার্থী হয়ে এসছে, তারা শরণার্থী হিসেবে থাকবে এবং বাকিরা অনুপ্রবেশ করে। তাহলে সেটার সঙ্গে তো আপনার কথা তো সেখানে একটা পার্থক্য না। এখানে উনি কোন তথ্যের ভিত্তিতে বলেছেন যে 6 লক্ষ কিসের ভিত্তিতে এখানে রাখার কথা বলেছেন, সেটা তো আমি জানি না, সেটা আমি জানি না।
কিন্তু আপনার আসাম চুক্তির কথা আপনি বলেছেন, তো আসাম চুক্তিতে কি বলেছে? 71-এর পরে তো 25 মাস পরে তাদেরকে তো আর এখানে রাখা হবে না, এটা তো স্পষ্ট আছে। সেটা আসামের জন্য, সেটা আসামের সঙ্গে মানে রাজীব গান্ধী ইন্দিরা মজিদ না, এটা আসামের চুক্তি। ত্রিপুরাও ইন্দিরা মজিদ চুক্তি না, এখানে ত্রিপুরা গভর্নমেন্ট এবং এটিকে ললিত দেববর্মা চুক্তিতে উল্লেখ আছে। আপনি এগ্রিমেন্টে 23 আগস্ট 1991 সনের যে ইয়েটা চুক্তিটা আপনি খুলে দেখেন, এখানে স্পষ্ট লেখা আছে। আচ্ছা, এখানে উল্লেখ আছে। আপনি বলছেন এটির সঙ্গে যে চুক্তিটা হয়েছে সেটা লেখা আছে, আসামের চুক্তি আর ত্রিপুরা চুক্তি এসেছেন। কিন্তু আপনারা যেটা ইন্দিরা মুজিব যেটা বলছেন এবং যেটা সাধারণ মানুষের ইন্দিরা মুজিব চুক্তিতে কিন্তু এই ধরনের কোনো উল্লেখ, কাঠের ডেট উল্লেখ নেই, সেটা আমরা খুঁজে পাইনি। মানে আমরা যখন সেটা দেখলাম সেখানে কাঠের ডেট খুঁজে নেই বলে আপনাকে বললাম। ওকে, আপনারা বারবার বলছেন যে বাংলাদেশে অনুপ্রবেশ হচ্ছে, কিন্তু সুনির্দিষ্টভাবে গত 5 বছর আপনারা যেটা বলছেন যে 1971 সালের 25 বা 24 মার্চ কাঠের ডেটটা কথা বলছেন। এখন দেশের আইন আপনারা নিজেরা সরকারে আছেন এই মুহূর্তে, রাজ্য সরকারের শরিক দল আপনারা, দেশের আইন আপনারা নিশ্চয়ই মানেন। এখন দেশের আইন তো বলছে যে 2014 সালের 31 ডিসেম্বর অব্দি যারা এসছে তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হতে পারে শর্ত মেনে, সিএ অনুসারে। তাহলে সেখানে তো তাহলে আপনাদের সঙ্গে একটা বিরাট বড় আপনারা মানছেন না তাহলে দেশের আইনকে। দেশের আইনকে তো ওনাদেরকে এখানে সিএ এর কয়েকটা আমরা বিরোধিতা করেছিলাম। এটা এখন কিন্তু কেসটা পেন্ডিং আছে, এখানে সুপ্রিম কোর্টের কেসটা পেন্ডিং আছে। এখানে গভর্নমেন্ট সিএ এটা করেছে, কিন্তু সিএ করার পর ত্রিপুরার কতজন করেছে, অ্যাপ্লাই করেছে অনলাইনে। বিধানসভায় আমি প্রশ্ন দিয়েছিলাম এবং মাননীয় বিধায়ক সুদীপভাই বর্মন মহোদয় উনি প্রশ্ন দিয়েছিলেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এই পর্যন্ত সিএ চালু হওয়ার পর, ত্রিপুরায় লাগু হওয়ার পর এই পর্যন্ত একজনও অ্যাপ্লাই করেনি। সেটা বিধানসভাতে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা উনি রিপ্লাই দিয়েছিলেন, তখন আপনারা দেখেছেন, আপনাদের ক্যামেরা হয়তো বন্দী থাকতে পারে। সুতরাং আমরা বলবো যে আমাদের এখানে আসামে যেভাবে চুক্তি হয়েছে আসাম গণপরিষদ বা অন্য ছাত্র পরিষদের সঙ্গে আসের সঙ্গে, সেম এখানে ত্রিপুরায় এটির সঙ্গে ললিত দেববর্মার গ্রুপের সঙ্গে ত্রিপুরা গভর্নমেন্টে একটা চুক্তি করা আছে, যেটা 23 আগস্ট 1993 সনে। 1993 সাল সেখানে 2Bতে স্পষ্ট লেখা আছে, আপনারা খুলে পড়ে দেখেন, এটা আছে। ওকে, এখন আপনাদের কাছে আপনারা তো তথ্য, আপনি বলছেন আপনার কাছে তথ্য আছে অনেক, বিগত 5 বছরে কতজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে ত্রিপুরায়, এই ধরনের কোনো সঠিক তথ্য আপনাদের কাছে আছে কিনা? এটা আমার কাছে তো থাকার কথা, এটা গঠনকে রাখতে হবে। এখানে মোবাইল টাস্ক ফোর্স গঠন হয়েছে, এটা ব্যাপারে আমি বিধানসভাতে প্রশ্ন করেছি। মোবাইল টাস্ক ফোর্সের কাজকর্মসূচি, মোবাইল টাস্ক ফোর্সকে প্রায় নিশ্চিত করে রাখা হয়েছে। এখানে আগরতলা শহরে আপনি দেখুন, যদি এখানে রিক্সা যারা চালায়, অটো চালায় বা বিভিন্ন শ্রমিক, তাদের যদি কাগজপত্র আপনি ভেরিফিকেশন করে দেখেন, ম্যাক্সিমাম বাংলাদেশ থেকে আসা লোক। আপনি দেখেন এখানে 7 জমিগুলিতে যে সমস্ত বস্তি গড়ে আছে, কাগজপত্র নেই। আপনি চারিদিকে যান, নন্দননগরে যান, আর দিকে কেন্দ্রের বাজারের সাথে বিভিন্ন জায়গাতে ঘুরেন, শহরের আশেপাশে শুধু না ডিস্ট্রিক্ট শহরগুলিতে যান, ওইগুলিতে কেন অভিযান হচ্ছে না? এখানে আসামে অভিযান হচ্ছে, গুজরাটে হচ্ছে, দিল্লিতে হচ্ছে, হরিয়ানা হচ্ছে, মহারাষ্ট্র হচ্ছে, ত্রিপুরায় কেন হচ্ছে না? মিনিস্টার অফ সিনি অ্যাফেয়ার্স থেকে যে নোটিফিকেশনটা বাইরে হয়েছে, তারপরে কেন ত্রিপুরায় হচ্ছে না? সেটাই তো আপনি ত্রিপুরায় রনিতবাবু, এখন ত্রিপুরায় কেন হচ্ছে না? ত্রিপুরাতে আপনাদেরই সরকার আছে, গভর্নমেন্টকে আমরা করছি, চিঠি লিখছি, আমাদের গঠন একটা পার্ট, আমরা গঠন এই গঠন থাকার পরে তো আমাদেরকে আজকে ডিসি ইলেকশনের জন্য সুপ্রিম কোর্টে যেতে হয়েছে, হাইকোর্ট করতে হয়েছে, কেন করতে হয়েছে? আমরা বলেছি এই জন্য তো আমরা বলেছি আমাদের অধিকারের জন্য, আমাদের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য আমরা সরকারও থাকুক আর বিরোধী থাকুক, সেটা আমাদেরকে বলবে। কারণ জনগণ আমাদেরকে ভোট দিয়েছে আমাদের তাদের কথা বলার জন্য, আমাদের অধিকারের কথা বলার জন্য, আমাদের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্ন আমাদেরকে বলতে হবে। জনগণ কেন আমাকে নির্বাচিত করলেন, সেটা আমাকে বলতে হবে। যেখানে সেটা আমার বিধানসভাতেও বলতে হবে, রাষ্ট্রপতিও বলতে হবে, জনসভাতেও বলতে হবে, আপনাদের সঙ্গে কথা বলেছেন মিডিয়াতে, সঙ্গে আমাকে বলতে হবে। আপনারা বলছেন অবশ্যই, কিন্তু আপনারা প্রশ্ন করছেন, কিন্তু সেই প্রশ্ন আমাদের আপনাদের কাছে তোলার দরকার ছিল যে এই মুহূর্তে যদি সত্যি যদি আমাদের রাজ্যে অনুপ্রবেশকারী থেকে থাকে, তাহলে সেটাকে আপনারা কিভাবে চিহ্নিতকরণ করছেন, এবং আপনি যেভাবে চিহ্নিত করছেন, তাহলে সরকার কি বলছে? সরকার বলছে যে এই মুহূর্তে রাজ্যে অনুপ্রবেশকারী যারাই প্রবেশ করছে তাদেরকেই
আটক করা হচ্ছে এবং তাদেরকে পুশব্যাক করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে যারা অনুপ্রবেশ করছে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে। এবং আপনারা বলছেন একবার ৭১-এর পর যারা প্রবেশ করেছে, যারা বসবাস করছে, যারা ডকুমেন্টস বানিয়ে নিয়েছে, তাহলে আপনাদের কাছে নির্দিষ্ট কোনো গাইডলাইন আছে কি কিভাবে তাদেরকে চিহ্নিত করা হবে যে কারা বাংলাদেশের নাগরিক, ভারতবর্ষের নাগরিকত্ব নিয়ে নিয়েছে? এটা গাইডলাইন আছে। এটা আপনার যেমন ৭১ সনের ৯ নভেম্বরের যেটা নোটিফিকেশন আছে, ২০১২ সনে হয়েছে নোটিফিকেশন আছে, ২০১৭-তে নোটিফিকেশন আছে, ২০২১-এ নোটিফিকেশন আছে, ২০২৫-এ নোটিফিকেশন আছে। ২০২৫-এ নোটিফিকেশনটা কিভাবে আমরা জানলাম? আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্র সরকার দুইটি চিঠি লিখেছিলাম এবং ওনার প্রাচীর স্বীকারও আছে। এবং ত্রিপুরায় যে ইলিগাল মাইগ্রেন্ট ইস্যুতে নিয়ে আমি লিখছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি ওনার নিজের হাতে সই করা চিঠি মানে অ্যাকনোলেজমেন্টটা আমার কাছে আছে, প্রাচীর স্বীকারিতা। এখন কথা হচ্ছে এখানে কিভাবে বেআইনিকে শনাক্ত করা হবে না করা হবে, কিভাবে তাদেরকে চিহ্নিত করা হবে, পুশব্যাক করা হবে, সেটা গাইডলাইনটা কেন্দ্র সরকারের আছে। কেন্দ্র সরকার যে নোটিফিকেশন এবং বিভিন্ন ডাইরেকশন সেখানে আছে। তাহলে যেটা গাইডলাইন আছে গাইডলাইন অনুযায়ী কাজ করা হচ্ছে নিশ্চয়ই, সেটা হচ্ছে না বলি। তাহলে এখন আপনারা বলছেন সেটা গাইডলাইনের মতোটা হচ্ছে না, যখন আসামে তো করা হচ্ছে, আসামে করছে না, ওই গাইডলাইনের চিত্রটা হবে, ওই নোটিফিকেশন অনুসারে তো আসামে অভিযানটা হচ্ছে, দিল্লিতে হচ্ছে, হরিয়ানায় হচ্ছে, মহারাষ্ট্র হচ্ছে, গুজরাটে হচ্ছে, ত্রিপুরা কেন হচ্ছে না সেটার জবাব আমি কেন দেবো? সেটার জবাব তো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় দেওয়ার। এখন ওনাকে আমি চিঠি লিখেছি, এই ব্যাপারে চিঠি উনি প্রাপ্তি স্বীকারও করেছেন। এবং এখানে মোবাইল চার্জ স্পেশাল চার্জ যখন করার ব্যাপারটা, এখানে থানা ইস্যুদের নিয়ে উনি স্পেশাল চার্জ গঠন করলো, তার সত্যতা কোথায়, এখানে জনবল কত, এইগুলিতে কিছু নয়। তাদেরকে অ্যালটমেন্ট কয়টা গাড়ি অ্যালটমেন্ট করা হলো, তাদের মোবাইল ফোন, এখানে কেন আসাম রাইফেল, এখানে কেন বিএসএফ অন্তর্ভুক্ত করা হলো না, এখানে সিভিল প্রশাসনকে যুক্ত করা কেন হলো না, এই সমস্ত প্রশ্নটা অনেক কিছু কোয়েশন আসছে। এগুলি তো ওনাকে কিছু লেখা হয়েছে, এটা তো মিডিয়াতে আছে, কিন্তু উনি তো একটা জবাব দেয়নি। কেন দেয়নি? তা মাননীয় মুখ্যমন্ত্রী ভাবে বলবেন। এখন বন্ধুবাবু অনেকেই তো এটা বলছেন, অভিযোগ করছেন যে আপনারা এই যে অনুপ্রবেশ বিরোধী অবস্থান জনজাতি ও বাঙালিদের মধ্যে একটা বিভাজন তৈরি করা কেবল সম্ভাবনা সৃষ্টি করছে। আপনি একজন নিজে একজন জনপ্রতিনিধি, আপনি কি মনে করছেন এটাকে? মানে কারণ এখানে এই যে একটা অবস্থান আপনারা নিচ্ছেন, সেখানে একটা জনগোষ্ঠীকে, বিশেষ করে বাঙালি জনগোষ্ঠীকে সরাসরি ভাবে অনুপ্রবেশকারী বা বাংলাদেশি বলে যে চিহ্নিত করা হচ্ছে এবং অনেকেই সেই যে উক্তি করা হচ্ছে, তাতে একটা সন্দেহের চশমায় তাদের দেখা হচ্ছে, তাতে একটা বিভাজন সৃষ্টি হওয়ার এবং রাজ্যের যে শান্তি সম্প্রীতির যে পরিবেশ রয়েছে সেটা বিঘ্ন হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে বলে আপনি কি মনে করেন? সত্যি সম্পূর্ণ মিথ্যা। আসামে তো করা হচ্ছে, সেখানে এখানে জাতিগত প্রশ্ন কেন আসছে, এখানে কেন আসছে? এটা পশ্চিমবঙ্গে হচ্ছে, এখন দিল্লিতে হচ্ছে, সেখানে এই প্রশ্নগুলি তো উঠে না, ত্রিপুরা কেন উঠবে? এখানে যারা বেআইনি অনুপ্রবেশকারীকে ভোট ব্যাংক করে যারা রাজনীতি করছে, এখানে ভোট ব্যাংক করে যারা রাজনীতি করছে দীর্ঘ বছর, তারাই ওই সমস্ত চিন্তা ভাবনায় যে মানে চিন্তা ভাবনা করছেন। এখানে তাদেরকে ভোট ব্যাংক করে নির্বাচনে জয়ী হওয়া যে কৌশলটা দীর্ঘদিন করে আসছেন, সেই জন্য তারা এটা বলছেন। এখানে বেআইনি অনুপ্রবেশ, সেটা তো আপনি কথাটাই আপনি জানতে পারেন যে বেআইনি, ইনলিগাল, তা তো ইলিগাল না, they are not legal. তাহলে তো বেআইনি, তো বেআইনি অনুপ্রবেশ তার এখানে লিখে আছে, তার ডকুমেন্টস এখানে ইয়ে করে লিখে আছে। তারা যদি বেআইনি অনুপ্রবেশকারীদের এখান থেকে চিহ্নিত করে ফেরত পাঠানো, তাদের সদস্য পাঠানো, এটা বিরোধিতা কেন করবে? কেন করবে? কেন বেআইনি অনুপ্রবেশ করে কারো রাখতে চাইছে ত্রিপুরা? আপনি বলুন না, বেআইনি অনুপ্রবেশ ত্রিপুরাতে রয়েছে, সেই কথাই তো আমরা কি করে বলবো যখন যতক্ষণ তাকে যতক্ষণ আমি চিহ্নিত করছি যে লোকটা বেআইনি বা এই লোকটার ডকুমেন্টস নেই, উনি ভারতীয় নাগরিকত্ব নয়, উনি নাগরিক না, সেটা আমি যতক্ষণ না প্রমাণ করতে ভেরিফিকেশন করুন। আপনি যে বস্তুগুলি যেগুলি বস্তু আছে সেখানে ভেরিফিকেশন করুন। আসামে তো ভেরিফিকেশন করা হচ্ছে, গুজরাটে করা হচ্ছে, দিল্লিতে করা হচ্ছে, তাদের ভেরিফিকেশন করে চিহ্নিত করা হচ্ছে, সবাইকে তো আর করা হচ্ছে না। তো ত্রিপুরাতেও এটা করুন। এখানে আগরতলা আছে, হঠাৎ কলোনি, ডাকালা কলোনি, চিটাগাং কলোনি, এগুলিতে আপনি করুন।
তারা আছে এবং তার ডকুমেন্টস ভেরিফিকেশন করা হয়। রঞ্জিত বাবু, আপনার কি মনে হয়, এই যে আপনি বলছেন আগরতলা শহরে বিভিন্ন কলোনি গড়ে উঠেছে, আপনার কি মনে হয় যে ত্রিপুরাকে যদি আপনাদের কথা অনুযায়ী যারা বেআইনি অনুপ্রবেশকারী, যারা ত্রিপুরাকে অনুপ্রবেশ করে বসবাস করতে শুরু করেছে, সেটা শুধু আগরতলাকে বা লোল্যান্ডই করছে, তাহারও কি কেউ পার্বত্য চট্টগ্রাম থেকে প্রচুর? আমি তো আমার যে চিঠিতে পার্বত্য চট্টগ্রাম থেকে যে ওবিসি এলাকায় কোন ডিস্ট্রিক্টে, কোন সাব ডিভিশনে, কোন ব্লকে, কোন ডিস্ট্রিক্টে, ব্লক কমিটিতে তারা এখানে বসবাস করছে, স্টেবলিশ করছে, আম বাগান করেছে, বিভিন্ন রাবার বাগান করেছে, সেটা সুনির্দিষ্ট দেওয়া হচ্ছে। তারপরেও এটা এখানে অভিযান করা হচ্ছে না। আমি শুধু সমতলের কথা বলছি না, ওবিসি এলাকাতে এখানে মাননীয় প্রধানমন্ত্রী 15 আগস্টে লালকেল্লাতে ভাষণে কি বলছেন, এখানে ডেমোগ্রাফিক হয়ে গেছে, এখানে বেআইনি অনুপ্রবেশকারীদের জন্য এখানে আদিবাসীদের ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে বলছেন। আমি আপনাকে বলি, এখানে ওবিসি এলাকায় কিভাবে সংকুচিত হচ্ছে। আগে কলাছড়া, সাবরুমে কলাছড়া, যেটা আমরা খালি পিঠা বলতাম, ভীষণ ব্যবহার, এটা একখানে ওবিসি এলাকা ছিল, এটা এখানে ওবিসি মুক্ত করা হয়েছে। ভূষণগঞ্জে আগে ওবিসি ছিল, এটা ওবিসি মুক্ত করা, চম্পকনগর আগে ওবিসি ছিল, মুক্ত করা হইলো। এইভাবে তো যোগাচৌধুরী আগরতলার পাশে, এটা আগে ওবিসি ছিল, এখন ওবিসি মুক্ত করা হচ্ছে। এইভাবে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার পর এটা এগুলিকে মুক্ত করা হচ্ছে। এখন পার্বত্য চট্টগ্রাম থেকে লোক এখানে আসতে দিচ্ছে, একটা অংশের লোক। আমরা তো শুধু এখানে বাঙালিকে আমরা তো বলছি না, কেন এটা বাঙালি আর পাহাড়ে এটা বিভেদ, জাতিগত বিভেদ করতে চাইছেন? আমরা তো পার্বত্য চট্টগ্রাম থেকে অঞ্চলের কথাই তো আমরা বলছি। তারা এই সমস্ত কথা তুলে যারা সাম্প্রদায়িক এবং সাম্প্রদায়িক মনোভাবাপন্ন ব্যক্তি হোক, রাজনৈতিক নেতৃত্ব হোক আর ব্যক্তি হোক, তারা এই সমস্ত প্রশ্ন তুলছে এবং ত্রিপুরায় একটা পরবর্তী দাঙ্গা করার জন্য তারা একটা চক্রান্ত করছে। তাহলে বন্ধু, আপনি যেটা বলছেন যে তাহলে এদের চিহ্নিত করেন কিভাবে করা হবে, তাহলে সেটা দাবি করছেন আপনারা, এনআরসি দাবি করছেন আপনারা। এনআরসি দাবি আমরা করছি। এখন এনআরসির ফলে আসামে যেভাবে লাখ লাখ মানুষের নাগরিকত্ব বিপাকে পড়েছে, এখন তাদের মধ্যে সেটা আপনি স্বীকার করবেন নিশ্চয়ই যে, এবং বহু নাগরিকত্ব, ভারতীয় নাগরিক তাদেরও একটা বিপাকে পড়ে গেছে, সমস্যা হয়েছে। তাদের মধ্যে বহু আদিবাসী, সংখ্যালঘু এবং দরিদ্র অংশের মানুষ রয়েছে। এখন আপনি কি ত্রিপুরার বহু সাধারণ মানুষকে একই অনিশ্চয়তার মধ্যে আপনারা ফেলতে চান? কারণ এখানে আপনি বলছেন যে পার্বত্য চট্টগ্রাম থেকে, তাহলে এমনটা হবে যে ওবিসি এলাকায় এরকম বহু নাগরিক রয়েছে, ভারতীয় নাগরিক, যারা কয়েক প্রজন্ম ধরে হয়তো এই মাটিতে আছে, তাদের কাছে হয়তো তেমন আপনি বার্থ সার্টিফিকেট বলুন বা অন্যান্য ডকুমেন্টস বলুন, সেগুলো নেই। এমনকি এটাও বাস্তব যে 80 দশকে বহু বাঙালি বলুন বা জনজাতি বলুন, চিকিৎসা বলুন, তাদের মধ্যে অনেকেই ভিটামাটি ছাড়তে বাধ্য হয়েছিল, যে কারণে সেই কারণের জন্য তাদের যে দলিল বা ডকুমেন্টস আমরা বলি, সেগুলি তাদের কাছে এই মুহূর্তে নেই। যে তারা কি করে প্রমাণ করবে যে তারা আমরা ভারতীয় নাগরিকত্ব? এইগুলি কথাটা সাধারণত বিরোধী দল, বিশেষ করে কংগ্রেস আর সিপিএম নেতারা বলছেন। আপনি যেটা বলছেন কংগ্রেস আর সিপিএম নেতারাই বলছেন। ত্রিপুরাসাদের ডকুমেন্টস আছে না আছে, এটা এনআরসি চালু হোক না আগে। এদের ত্রিপুরাসাদের ডকুমেন্টস থাকে না থাকে না, তাদের এটা বই কেনা, যাদের নাই তারাই তো বই করছে না, তারাই তো দাবি তুলছে। এখানে বিরোধী দল সিপিএমের নেতা, কংগ্রেসের নেতা বা অন্য নেতা এটা বই পাচ্ছে কেনা, হোক না এখানে চালু হোক। এখানে ত্রিপুরাসাদেরও, এখানে জনজাতিদেরও ভেরিফিকেশন হোক, বাঙালিদেরও হোক বা অন্যান্য যারা জনগোষ্ঠী আছে, শুধু বাঙালি না, অন্য জনগোষ্ঠীর হোক। এখানে তো অনুপ্রবেশটা শুধু বাঙালি হচ্ছে না, তো এটা পার্বত্য সেখানে পাহাড়ি তো হচ্ছে এখানে। তাহলে এখানে পাহাড়ি বাঙালি এই বিভেদটা কেন আনতে চাইছে, কেন বই পাচ্ছে? এটাই পরিষ্কার যে যারা বেআইনি অনুপ্রবেশকারীদের বুট বেন করেছে, তারা রাজনীতি করতে চায়, তারাই বই পাচ্ছে, তারাই এই সমস্ত সাম্প্রদায়িক তৈরি দিচ্ছে এবং জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য চেষ্টা করছে। এখন অনেকে তো এটাও অভিযোগ করছেন, আপনি বলছেন যে বিরোধী রাজনৈতিক জায়গা এই সাম্প্রদায়িক প্রস্তুতি দিচ্ছে, এবং তারা বলছে যখনই কোনো নির্বাচন এগিয়ে আসে, এদেশে নির্বাচন এগিয়ে আসছে, তখনই আঞ্চলিক দল বিশেষ করে এই সমস্যাটাকে সামনে তুলে আনে, অনুপ্রবেশ ইস্যুটাকে সামনে তুলে আনে, এবং সেটা আজকে থেকে নয়, সেটা বহুদিন ধরে। এখন যেহেতু আপনাদের এই যে গ্রেটার ত্রিপুরাসার যে আপনাদের যে মেইন প্রোগ্রাম ছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড, বা তারপর কনস্টিটিউশন সলিউশন, তারপর চিকিৎসা অ্যাকর্ডের কথা, আপনারা চিকিৎসা অ্যাকর্ড নিয়ে আপনারা
বিভিন্ন অধিকারের দাবি তুলেছিলেন, সেটা মানুষের মধ্যে এই মুহূর্তে খুব বেশি আর জনপ্রিয়তা ধরে রাখতে পারছে না বলে এখন অনুপ্রবেশকারী ইস্যুটাকে আপনারা গুরুত্ব দিচ্ছেন এবং সেই ইস্যুতে মানুষকে আবারও বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এটা বিরোধীরা অনেকেই অভিযোগ করে। দেখুন, ত্রিপুরার রাজনীতিতে অনেক কিছু ইতিমধ্যে পরিবর্তন হয়ে গেছে। বামফ্রন্ট কত বছর এখানে শাসন করেছিল, আজকে তারা তাহার চিহ্ন কেন। কংগ্রেস কত বছর এখানে শাসন করেছিল, আজকে তারা জেনারেল এলাকাতে তারা চিহ্ন কেন। তবে এই অবস্থাটা কেন হয়েছে? তারা মানুষকে ধোঁকা দিয়েছিল, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। আজকে বলতে যেটা ত্রিপুরা ত্রিপুরা মাথা ছেড়ে দিয়েছে, অনেকে মহারাষ্ট্রকে অনেক ক্রিটিসাইজ করেছে, অনেক ব্যঙ্গ বিদ্রুপ করছে, অনেকে অনেক অনেক কথা বলছে, অনেক খারাপ ভাষায় ওনাকে বলছে। আমি বলবো ত্রিপুরা মাথা আপনার এই স্টেজে বসে আমি বলবো আমরা এখনো ছাড়ে দিইনি। আমাদের যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ দিল্লিতে যে আছেন, এখানে মহারাজা প্রদীপ কিশোর দেববর্মা এবং আমাদের সভাপতি বিজয় কুমার রংথল, ওনার দুজন মেম্বার। বিজয়বাবু শারীরিক অসুস্থতার জন্য ওনার জায়গায় রিপ্লেস করা হয়েছে রঞ্জিত দেববর্মা এমএলএকে। মহারাজা এখন দিল্লিতে আলোচনা করা হয়েছে আমাকে। আমাদের যে চার্টার অফ ডিমান্ড যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে যেটা আমরা পেশ করেছি, সেখানে সংবিধানে আর্টিকেল 2-3 অনুসারে আমাদেরকে সেটা ডিসকাস করার জন্য আমাদের যে গেটার ত্রিপুরাল্যান্ড যে যেটা সেটা এখন আমরা ছাড়েনি। কিন্তু ত্রিপুরা শুধু যেটা ত্রিপুরাল্যান্ড ডিমান্ডের উপর আর সমস্যা না, এখানে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা আসছে। এখানে মিনিস্টার অফ অ্যাফেয়ার্স থেকে ইলিগাল মাইগ্রেন্ট ইস্যুটা নিয়ে আসলো, চিঠি দেওয়ার পর আমি চিঠিটা পেয়েছি। আমি যদি চিঠি লিখে যদি আমার উত্তরটা মিনিস্টার অফ অ্যাফেয়ার্স ফরেনার্স ডিভিশন 1 থেকে যদি আমি চিঠিটা না পাইতাম, তাহলে হয়তো এটা আমি জানতাম না। হয়তো এর আগে তো 2017, 2012, 2021 নোটিফিকেশন বার হয়েছে, কেউ তো জানেনি ত্রিপুরা। আমি জানার পরে এটা আমরা নিউজমেন্টটা শুরু করেছি এবং এটা যত জাতীয় ইস্যু, এখানে জাতীয় নিরাপত্তার প্রশ্ন, সার্বজনীন হুমকির প্রশ্ন, সেই জন্য এটা জাতীয় ইস্যু নিয়ে জন্য আমার সঙ্গে অন্যদের একটা মত পার্থক্য আছে যে আমি বলছি নিউজমেন্টটা জাতীয় ফ্ল্যাগ নিয়ে আমরা করবো, অনেকে বলছে যে এটা আমাদের ত্রিপুরা মাথার ফ্ল্যাগ নিয়ে করবো। আপনি যেদিন অরাজনৈতিক সমাবেশ করলেন সেখানে আপনার কাছে অন্য কোনো নেতৃত্ব ছিল না, সেখানে তাদের থাকার প্রশ্ন, তাদেরকে ইনভাইট করা হয়নি। কেন করা হয়নি? এটা কাউন্সিলর ত্রিপুরা সাদা এবং অন্যান্য এনজিওরা করছে। তারা বলছে না, আমাকে তারা দেখেছে, প্রেস কনফারেন্সে দেখেছে এবং তাদের এখানে দেখেছে আপনি নিরপেক্ষভাবে কথা বলেন, আপনি নিরপেক্ষভাবে ইয়ে করেন, সেই জন্য ওনারা আমাকে বলছে। আমি সেদিনও বাসনে বলছি আমি এখানে ত্রিপুরা মাথায় প্রতিনিধি হিসেবে আসেনি। এই জায়গাটাতে মত পার্থক্য, আপনাদের ত্রিপুরা নেতৃত্বের মধ্যে যে মত পার্থক্য রয়েছে এবং বিভিন্ন ইস্যুতে আপনারা এক জায়গায় আসতে পারেন না, সেটা অলরেডি প্রমাণিত হয়ে গেছে অনেকগুলো ইস্যুতে, অনেকেই আমরা দেখেছি অনেকগুলো ইস্যুতে। আপনি যে বিষয়গুলো উত্থাপন করেছেন সেগুলো অনেকগুলোই হয়তো আপনার দলের নেতৃত্বরা আপনাকে সাপোর্ট করেছে, কোনো কোনো জায়গায় সাপোর্ট করেনি। এই যে আজকে অনিমেষ দেববর্মা যে 6 লক্ষ 9,000 কথা বলছেন, আপনি বলছেন আপনি সেই জায়গাটা শোনেননি। এখন প্রশ্ন হচ্ছে যে অরাজনৈতিক মিছিল হোক বা অন্য জায়গায় হোক, কোনো একটা জায়গায় কি রঞ্জিত দেববর্মা কি ত্রিপুরা মাথা নেতৃত্বের কাছ থেকে, অন্যান্য নেতৃত্বের কাছ থেকে এটা দূরত্ব বজায় রাখছে বলে আপনি আমাদের আপনি স্বীকার করবেন? এটা মানে আপনি রঞ্জিত দেববর্মা, আপনি অন্যান্য নেতৃত্বরা যে পথে হাঁটছে, আপনি কি অন্য পথে হাঁটতে চাইছেন, সেটা মানুষের জন্যই হোক বা ত্রিপুরা সাহেবের জন্যই হোক, যে কোনো কারণেই হোক? আমি বলবো যে জনগণ আমাকে চেনে, নির্বাচিত করছে প্রতিনিধি হিসেবে, তাদের প্রতিনিধি হিসেবে চেনে, সেই দায়িত্বটা আমাকে বুঝতে হবে। আমাকে জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব কি সেটা আমাকে বুঝতে হবে। আমি যেগুলি এখানে উত্থাপন করি সেগুলি সমস্ত সরকারি যত নোটিফিকেশন, ইলিগাল মাইগ্রেন্ট হোক, ইনল্যান্ড পারমিট, 1993 সালে ললিত দেববর্মা গ্রুপের সঙ্গে ইনল্যান্ড পারমিটের চুক্তিটাতে শর্ত আছে, কন্ডিশন আছে। আপনি এটা 2E মনে হয় আছে, আপনি এটা একটা যদি আপনি খুলে দেখেন, এটা অনলাইনে আছে, বিভিন্ন ইয়েতে ইয়ে করলে আপনি পাবেন, গুগলে ইয়ে করলে আপনি পাবেন, এটাতে উল্লেখ আছে। আমি সেই চুক্তিটা অনুসারে আমি এই দাবিটা উঠাইছি এবং লিখেছি। হ্যাঁ, তাহলে কি এটিটিএফ এর সঙ্গে সেই যে চুক্তি, সেই চুক্তিগুলো কি আপনার অন্যান্য নেতৃত্বরা গুরুত্ব দিচ্ছে না? তাহলে তারা কেন এই একই সুরে কথা বলছে?
বলছেন আপনার সাথে কথা মেলাতে পারছে না কেন? তারা কেন করছে না ওনারা বলতে পারবেন, কিন্তু আমার দায়িত্ব আছে এইগুলিকে ইমপ্লিমেন্ট করার জন্য। মণিপুরে আছে ইমপ্লিমেন্ট হয়েছে, ইনারল্যান্ড পারমিট হয়েছে। ইনারল্যান্ড পারমিট হলে শুধু যে ত্রিপুরাদের উপকার হবে তাই না, এখানে যে বেআইনি অনুপ্রবেশের থাকা বন্ধ করার ক্ষেত্রে একটা বড় একটা গুরুত্বপূর্ণ ইয়ে হবে। ইনারল্যান্ড পারমিট যদি আপনি এখানে শুরু করেন তাতে সীমান্তের সঙ্গে এটা তো সম্পর্ক থাকে না। সীমান্ত নিরাপত্তাকে দিয়েছে না, এখন সেটা করে তো সেটা তো কেন্দ্র সরকারের হাতে রয়েছে। এটা একটা সুবিধা হচ্ছে, আপনি ইনারল্যান্ড পারমিট যেখানে চালুছেন, কিছুদিন আমি মণিপুরে গেছি, এর আগে আমি মিজোরামে গেছি, সেখানে ইনারল্যান্ড পারমিটের ব্যাপারটা আপনাকে বলি, অনেকে জানে না বিষয়টা। আপনি যে কোনো জায়গা থেকে আসলে ত্রিপুরায় মণিপুরে দেখলে আপনাকে ইনারল্যান্ড পারমিটটা নিতেই হবে, এয়ারপোর্টে নিতে হবে। যারা নির্বাচিত বিধায়ক তাদেরকে নিতে হয় না, বাকিরা নিতে হবে। এবং গভর্নমেন্ট এমপ্লয়ি যদি আপনি কার্ড দেখাতে পারেন আপনাকে নিতে হবে না। তাহলে ত্রিপুরায় যারা এখন আছে ইনারল্যান্ড পারমিটের চালু সীমান্তে আপনাকে কাগজ নিয়ে ঢুকতে হবে। যাদের হাতে ইনারল্যান্ড পারমিটের কাগজ নিয়ে বা অন্য নেই, ধরা পড়বে তাতে অসুবিধাটা কি? তাদের ইনারল্যান্ড পারমিট চালু হলে এখানে অসুবিধাটা কি? রাজনৈতিক দলের নেতৃত্বে অন্যান্য যাদের ইয়েটা তাদের অসুবিধা কি আপনি বলুন? ইনারল্যান্ড পারমিটের অনেকগুলো অসুবিধা আছে, কিন্তু আজ আমরা কি আছে এখন আলটিমেটলি ইনারল্যান্ড পারমিটে এটা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করা। মণিপুরে চালু হতে পারে, মিজোরামে, নাগাল্যান্ডে, অরুণাচলে যদি চালু হতো, ত্রিপুরায় চালু হলে অসুবিধাটা কি অসুবিধা? এটা অনুপ্রবেশে অনেকে তাহলে ওরা যারা এটা বিরোধিতা করতে পারে কি বেআইনি অনুপ্রবেশটা অনুপ্রবেশের সঙ্গে যুক্ত, ইনারল্যান্ড পারমিটে যুক্ত না, যুক্ত, এটা যুক্ত। এখানে আপনি সীমান্ত ক্রস করে যখন এখানে আসবেন আপনাকে ইনারল্যান্ড পারমিট দিতে হবে। এখানে বাংলাদেশের সঙ্গে আমাদের যেটা ইয়েটা আছে, ল্যান্ডপোর্ট যেটা আছে, এখানে অনুপ্রবেশ, সেখানে আমাকে ইনারল্যান্ড পারমিটের কাগজটা নিতে হবে অবশ্যই। এটা আপনি দেখুন যেটা মায়ানমার থেকে ঢুকছে মণিপুরে, হ্যাঁ, যারা ঢুকছে মিজোরামে যারা ঢুকছে তারা ইনারল্যান্ড আপনি বলছেন মণিপুরে ইনারল্যান্ড পারমিটের জন্য মণিপুরে অনুপ্রবেশ নেই, তাহলে না অনুপ্রবেশ নেই আছে, তাদের কখন ঢুকছে। এখন মিজোরামে যারা অনুপ্রবেশ করছে 1 লক্ষ কত, তাদেরকে তো এখন চিহ্নিত করা হচ্ছে, তাদেরকে কেন্দ্রে রাখা হচ্ছে, তাদেরকে বায়োমেট্রিক ইয়ে করা হচ্ছে। ওকে, এখন এফআইআর নিয়ে আপনারা দাবি করেছেন, যদি ইলেকশন কমিশন বলেছে যে এফআইআর গোটা দেশেই চালু করা হবে। এখন অনেকেই যেটা বলছেন যে এফআইআর এর মাধ্যমে রাজ্যের কি লাভ হবে, আপনারা কি মনে করেন? এটা এফআইআর ভারত সরকার করছেন, এটা খুব ভালো কথা। আমরা বিহারে দেখেছি, সেখানে বেআইনি অনুপ্রবেশ করে শুধু বাংলাদেশি না, মায়ানমার না, সেখানে নেপাল থেকে অনুপ্রবেশ করার দ্বারা করছে। প্রচুর আছে। 1984 সনে এখানে আইডেন্টিফাই হয়েছিল 1,48,000 ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য তৎকালীন মানে চিফ ইলেকশন কমিশনে বলা হয়েছিল, এবং পত্রিকায় তো পেপারে বাইর হয়েছিল। এখানে পেপার কাটিংটা আমার কাছে রয়েছে, এবং এটাকে অন্তর্ভুক্ত করার জন্য তৎকালীন কংগ্রেস এবং টিজেএস তারা ইলেকশন কমিশনের সঙ্গে কলকাতাতে গিয়ে দেখা করেছিল, এবং সেই তথ্যটা আমাদের হরিনাথ দেব বর্মা মহোদয় উনি একটা বই লিখেছেন, সেখানে তার তথ্য আছে। এটা কংগ্রেস এবং টিজেএস মিলে একটা জয়েন্ট কমিটি কি নিয়োজন করার জন্য দাবি করেছিল, তাদের 11 না 12 দফার দাবি, সেগুলি আছে তথ্য, এটা তথ্য আছে। এখন তো ইলেকশন কমিশনই তো এফআইআর করবে। হ্যাঁ, এটা ইলেকশন কমিশন। তাহলে ওই যে 1,48,000, তাহলে আপনারা বলছেন যে নির্বাচন কমিশনই কোনো অনুপ্রবেশকারীদের নাম ভোটার আইডিতে আগে বানিয়ে দিয়েছে, তাহলে আগে যারা করেছে তাকে ইলেকশন কমিশনই করেছে, ভোটার আই কার্ড যারা বানিয়েছে ইলেকশন কমিশনই দিয়েছে, তারা অনুপ্রবেশকারী ডকুমেন্ট ইয়ে করে তারা করেছে। এটা এখন ভেরিফিকেশন হোক, আমরা তো ভেরিফিকেশন করছি ওনার যেটা আপনার বা আমার যেটা ভোটার তালিকা, সেই ডকুমেন্ট যদি আগে যদি ভেরিফাইড না হয় তাহলে এখন কি করে? না, এখন করা হয় ওটা ভেরিফিকেশন। যখন বিহার করা হয়েছে, বিহার করার পরে তো যারা পড়েছে তারা বিহারে তো করার পরে বিহারে যেটা হয়েছে সেটা তো এখন 22 লক্ষ মৃত ব্যক্তি আর এবং 35 লক্ষ যারা অন্যান্য জায়গায় কাজ করে তাদের নাম বাদ গেছে বেশিরভাগ। এখন ভোটার তালিকা যাচাই করার নামে যদি কোনো চিৎকার চায়, এখন বার্থ সার্টিফিকেট বা অন্যান্য ডকুমেন্টস নেই, তাকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তার দায় কে নেবে? আপনারা মানে জনপ্রতিনিধি, আপনাদের দিকে তাকিদ হবে মানুষ, আপনারা তখন নেবেন কিনা? আগে হোক,
এসআইআরটা হোক, তারপরে দেখা যাবে। কিন্তু এটা নিয়ে একটা তুলে এটা করাতে অনেক দেরি আছে। নির্বাচন কমিশনটা অনেক বড় করবে এটা। হ্যাঁ, এটা নিয়ে তো তারা অনেক চিল্লাচিল্লি করছে। কেন বই পাচ্ছে? এই পিপ্রাসাদের জন্য কেন ওরা বই পাচ্ছে? অনেক শুধু রাজনৈতিক দলের কিছু নেতা, যেটা বিশেষ করে বিরোধী দলের নেতৃত্বরা কেন শুধু পিপ্রাসাদের নিয়ে কথা বলছে? তারা শুধু নির্বাচনের কাছে আসলে পিপ্রাসাদের কথা, পিপ্রাসাদের প্রতি দরদি দেখায় কেন? কেন তারা এটা পিপ্রাসাদের জন্য সবসময় ধরে যদি চিন্তা হয়, তাহলে এককালীন সংখ্যা গঠে পিপ্রাসাদের সংখ্যালঘু হয়ে গেছে। সে ব্যাপারটা ওনারা কথা বলেন না কেন? কেন বলেন না ওনারা? এটাও বলছেন যে তাদের অধিকার যে ওইখানে বিভিন্ন এসি সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়ে নিচ্ছে। আজকেও আমি লিখেছি, হ্যাঁ, সুজাতা কৌরি, উনি ওবিসি কমিউনিটির, আমি গঠন অফ ইন্ডিয়ার যেটা ইয়েটা এটা নিয়ে আমি সবটা তথ্যটা দিয়েছি, এবং গঠন অফ ত্রিপুরার যেটা ইয়েটা ক্যাটাগরি যেটা আছে এটা আমি দিয়েছি। এই ব্যাপারে তো ওনারা কথা বলেন না কেন? কারণ এই যে একটা প্রশ্ন যে উঠে আসে, এটা শুধু আমাদের রাজ্যে নয়, সব জায়গায় উঠছে, বিহারে উঠেছে। তাহলে এই যে কর্ণাটকে উঠেছে, এই যে যাদের নাম ভোটার তালিকা যদি ভুয়ো ভোটার থাকে বা অবৈধ অনুপ্রবেশকারীদের নাম থাকে, আপনাদের কথা অনুযায়ী আপনি যেটা বলছেন এবং আপনারা নিশ্চিত বলছেন, তাহলে তো এই যে বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেসব নির্বাচন তাহলে ভুয়ো ভোটারদের ভোটে কিন্তু নির্বাচন হয়েছে, তাহলে সেই নির্বাচনগুলো তাহলে অবৈধ দাঁড়াচ্ছে। আপনারা যাদের ভোটে জিতে উঠছে এটা ভেরিফিকেশন করলে জানা যাবে। এটা ভেরিফিকেশনের কথা বলবে। ভেরিফিকেশন আগে তারা ভুয়া কিভাবে নিয়েছে, ভোটার আইডি কার্ড কিভাবে নিয়েছে, এটা তো ভেরিফিকেশন করার জন্য করলে জানা যাবে। এটার জন্য তো আমরা এফআইআর করার জন্য। কিন্তু এফআইআরটা একটা বই পাচ্ছে কেন? আপনি যদি সঠিক হয়, আপনার সব ডকুমেন্ট যদি ঠিক থাকে, আপনি যদি এখানকার ভূমিপুত্র হয়, তাহলে আপনি এত বই পাচ্ছেন কেন? না, যারা আমার কথা হলো, আপনি যদি বেআইনি অনুপ্রবেশকারী না হয়, তাহলে আপনি এত বই পাচ্ছেন কেন? আপনি বলুন না। কিন্তু যে ডকুমেন্টসের কথা বলা হচ্ছে, আমরা গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে, গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে আপনারা এখন এই মুহূর্তে এডিসি প্রশাসন আপনাদের হাতে রয়েছে। এডিসি প্রশাসন নিয়ে অনেক অভিযোগ রয়েছে, সেটা অন্য বিষয়। কিন্তু আপনি বলতে পারবেন যে এডিসি এলাকার সব মানুষ যারা আছে, জনজাতি অংশের মানুষ, ত্রিপুরা অংশের মানুষ, তাদের সবার পরিবারে একটা আলমারি আছে এবং সেই আলমিরাতে ডকুমেন্টসগুলো যত্নে রাখা আছে। আপনি খরচ করে সেটা বলতে পারবেন। এমন অনেক পরিবার তো আমরা জানি আছে, তাদের পরিবারে আলমিরা নেই, তাদের নথিপত্রগুলো রাখার একটা আলমিরা নেই। তো সে তার নিজের নথিপত্র, তার বাবার নথিপত্র কোথা থেকে দেখাবে? এমনও তো হতে পারে। মানে তাদের নিয়ে অবশ্যই অনেকে চিন্তা করছে এবং আমরাও চিন্তিত যে সেই জায়গাটাতে কোনো ধরনের বৈধ নাগরিক যারা, সেটা এডিসি এলাকাতে হোক বা সমতলে হোক, সেটা চিত্রাসা হোক বা বাঙালি হোক, তাদের নিয়ে আপনারা কোনোভাবে কোনো চিন্তা করছেন কি? আমরা একদম চিন্তা করি। আমরা তাই ভেরিফিকেশনটা হোক। আমি আগেও বলেছি যে এডিসি এলাকাতে বেআইনি অনুপ্রবেশ হচ্ছে, সমতলে হচ্ছে, তাহলে ভেরিফিকেশনটা সেখানে করতে হবে। আপনি তো ব্যক্তিগতভাবে আপনার আঙ্গুল তুলে তো বলতে পারবেন না যে উনি বাংলাদেশ থেকে আছে। ওনার ডকুমেন্টসে ভেরিফিকেশন করলে বোঝা যাবে উনি কোথা থেকে আসছেন। তাহলে এই চিহ্নিতকরণের ধরনটা কিছু হবে? ডকুমেন্টসের মাধ্যমে হবে? ডকুমেন্টস। আর এদিকে এলাকাতে আপনার এইটা সিএতে তো লাগু হবে না। সিএ লাগু হবে? লাগু হবে না কথা বলছি, এছাড়াও হোক। এখানে আমরা তো চাই, আমাদের পার্টি চায় এবং আমাদের মহারাজা প্রযুক্তিশীল মানুষ তো উনিও চায়, এবং নির্বাচন কমিশনকে আমরা একটা মেমোরেন্ডামে দিয়েছি এসআর করার জন্য। চিত্র হোক, এটা আমরা বই পাই না। এটা ওকে, আরেকটা বিষয় রহিতবাবু আপনি উত্থাপন করেছেন, এসটি মেয়েরা যখন সাধারণ বা নন এসটি পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন তাদের এসটি স্ট্যাটাস বাতিল করার দাবি তুলেছেন আপনি। সেটা কেন করেছেন? কারণ আপনি এসটি মেয়ের জেনারেল ছেলেকে বিয়ের পর যদি এসটি স্ট্যাটাস বাতিল পান, তাহলে কি আপনি বলতে চাইছেন একজন নারী তার ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তের জন্য তার জন্মগত অধিকার হারাতে হবে? তার এটা তার অধিকার হারানোর কথাটা আমি বলছি না। দেখুন, একটা নন এসটি যুবক একটা নন এসটি মেয়েকে যখন বিয়ে করে, তাতে আমার কোনো আপত্তি নেই, সে বিয়ে করতে পারে, করুক। কিন্তু দেখা গেছে যে ওই এসটি মেয়েকে বিয়ে করার পর তার নামে ওই এসটি যেটা যে সার্টিফিকেটটা এটাকে ব্যবহার করে কি করা হচ্ছে, এখানে সব ট্যাক্স ফাঁকি দিচ্ছে। তো এসটিকে তো অনেক ট্যাক্স দিতে হয় না। আপনি জমি ক্রয় করলে সেখানে ট্যাক্স দিতে হয় না। কন্ট্রাক্টরের কাজে আপনাকে অনেক সিকিউরিটি জমা দিতে হয় না, অনেক ট্যাক্স দিতে হয় না। তারপরে আপনাকে বিভিন্ন
পেট্রোল পাম্প করতে গেলেন এসটি হিসাবে, কিন্তু পেট্রোল পাম্প করতে গেলে অনেক টাকার প্রয়োজন, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, সেটা টাকাটার জন্য সেটা ইয়েতে পেট্রোল পাম্প বিভিন্ন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকে তাদেরকে করে দেওয়া হচ্ছে, গ্যাস এজেন্সি দেওয়া হচ্ছে, বিভিন্ন ভাবে নেওয়া হচ্ছে। ইদানিং শুধু এটা অনেকে মনে করে কি যে আমি প্রশ্ন তুলেছেন এটা বাঙালিকে টার্গেট করে বলছে, এটা অনেকে মনে করছেন এটা আমি বলেছি যে এখানে দেখুন কেরালা থেকে এখানে অনেক বিয়ে হয়েছে, আমাদের এখানে দিল্লি থেকে অনেক মানুষ এখানে বিয়ে করেছেন, উত্তরপ্রদেশ থেকে বিয়ে করছেন, আসাম থেকে বিয়ে করেছে এখানে বা অন্যান্য এলাকায় বিয়ে করেছে। আপনি দেখেন এদিকে এলাকায় ঈদ বাচ্চাগুলো এসটি মেয়ে বিয়ে করছে, ওই এসটি মেয়ের নামে রুম নিয়েছে, রুম নিলে আপনাকে সাবসিডি পাওয়া যাচ্ছে, 1 কোটি টাকা নিলে 25 লক্ষ টাকা সাবসিডি পাচ্ছে। যদি আপনি এসটি মেয়েরা যারা যদি বিয়ের পর তাদেরকে বিয়ে করে তাদের যে এসটি স্ট্যাটাসটা যে সার্টিফিকেটটা ব্যবহার করা হচ্ছে, সেই জন্য আমি বলছি যে এসটি যতদিন পর্যন্ত বিয়ে আজ পর্যন্ত যে স্ট্যাটাস যে বুক করেছেন থাকুক, এবং অতীতে যারা বিয়ে হয়ে গেছে আগে যারা বুক করতে করে নতুন করে যেন তারা এই সুযোগটা না পায়, সেটা বন্ধ করার জন্য আমি কিন্তু তারা তাহলে তো এসটি সম্প্রদায়ের মেয়ে বিয়ে করলেই মানে নিজের সংস্কৃতি বা পরিচয় মানে তারা ভুলে যাচ্ছে আপনি বলছেন। এখন তাহলে কি আপনি তাদের সিদ্ধান্তের যোগ্যতা বা বুদ্ধিমত্তা নিয়ে সন্দেহ করছেন? কারণ এসটি মেয়েরা যদি নন এসটি বিয়ে করে তাহলে তাদের যে স্বাধীনতা বা তাদের যে সংবিধানের যে মৌলিক অধিকার তাদের নির্বাচন করার যে আমি তাকে বিয়ে করবো সেটার উপর হস্তক্ষেপ হয়ে যাচ্ছে। না, এটা হস্তক্ষেপ আমি বিয়ে করবো, বিয়েতে তো আমার কোনো আপত্তি না, কিন্তু যে একটি ফ্যাসিলিটি যে তার সার্টিফিকেট স্বাবলম্বী হওয়ার তার অধিকারও আছে, তার অধিকার আছে স্বাবলম্বী, আর একটি সার্টিফিকেটটা নিয়ে আবার ইয়ে করছে। কিছুদিন আগে আপনি দেখেন অনামিকা দেববর্মা, তার মা দেববর্মা বা ত্রিপুরী বা দেববর্মা, হ্যাঁ সে এসটি, সে বিয়ে করতে পারছে কাজল সিনহা, কিন্তু সে মণিপুরি, সে কিন্তু এসটি না, সে জেনারেল। এখন সে তার বাজার টাইটেলটা লেখার কথা ছিল অনামিকা সিনহা লেখার কথা ছিল, কিন্তু সে কি করে অনামিকা দেববর্মা লিখেছে, এটা সুযোগে নিতে চেষ্টা করছে। ওইরকম চিত্রে তো অহরহ বিভিন্ন জায়গায় নিয়েছে। এরকম অভিযোগ আমি এই সমস্ত ডিল করার পরে আমার তো প্রচুর আছে। আগামীকাল আপনি চিঠি দেখবেন, প্রতিদিন একটা ড্রাফট করতে বসে রাত্রে 1-2 3 আমরা ওইগুলি বসে আমি পড়ছি এবং কাগজগুলি আমি চেক করছি কোনটা ঠিক আছে। অনেক কিছু আছে অভিযোগ। আপনার এই লড়াইয়ে রঞ্জিতবাবু আপনার পাশে কি আছে? আমার লড়াইয়ে অনেকজন আছে। আপনার দল আছে সঙ্গে? সবাই আছে। মানে আজকে কি বলবেন নিউজ বেঙ্গলের স্টুডিওতে যে দল সামগ্রিকভাবে এবং সার্বিকভাবে আপনার সঙ্গে আছে? অবশ্যই, কারণ আমরা বারবার দেখছি রঞ্জিত দেববর্মা একা পড়ছেন মনে হচ্ছে কোনো ইস্যুতে। কারণ ইস্যুগুলো কি হচ্ছে, আপনি যেগুলো উত্থাপন করছেন আপনার কোন দাবি মানা হবে সেটা পরের বিষয়, কিন্তু কোনো জায়গায় কি আপনার নিজেকে একা মনে হচ্ছে? না, আমি কখনো একা মনে করি না। একা যদি মনে করতেন তো এইগুলো করতাম না। আমি তো রাজনীতি করি। আমি অ্যাকচুয়ালি আপনি যেটা বলতে চাচ্ছেন আমাদের পার্টির ভিতরে একটা ডিফারেন্স করার জন্য আপনি বারবার এই কোয়েশনটা নিয়ে ডিফারেন্স আমাদের পার্টির মধ্যে আপনাদের মধ্যে একটা পার্টির মধ্যে বিভিন্ন বিষয় ইস্যু নিয়ে মতপার্থক্য থাকতে পারে। এটা শুধু ত্রিপুরামা না, এটা আপনার বিজেপিতে দেখবেন, কংগ্রেসে আছে এবং সিপিএমের ভিতরে আছে। বিপিনবাবু পার্টি থেকে মতপার্থক্যের জন্য ওনাকে বের করে দেওয়া হলো, কংগ্রেসে তো অনেকে বের করা হলো, বিজেপিকে অনেকে বিপিনবাবুদের মতো কন্ডিশনে চলে এসেছে। না, আমাদের এই সেরকম না। আমাদের যে ইস্যুগুলি আমি তুলেছি, যদি আমি এটা যদি আমার দলের ভিতরে যদি সমর্থন না থাকতো তাহলে তারা বিরোধিতা করতো। পার্টিতে মহারাজে বলছেন এটা আপনি কেন এটা উঠেছেন, বলেননি তো। একটা শেষ প্রশ্ন বাবু, সময় শুরু যাচ্ছে। আচ্ছা, আরো অনেক কিছু আলোচনা ছিল আপনার সঙ্গে। সম্প্রতি কাঞ্চনপুরে যে বিস্ফোরক সহ সন্দেহভাজন 2জন উগ্রপন্থী আটক হয়েছে, সেই বিষয়ে আপনার কি মতামত? সেটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি আপনার মনে হয় যে অশান্ত করার চেষ্টা হচ্ছে আমাদের রাজ্যকে, শান্ত ত্রিপুরাকে আবার একটা অশান্তির পথে ঠেলে দেওয়া হচ্ছে? এটা আমি যতদূর শুনেছি আমি এবং কাগজপত্র এবং এখানে বিভিন্ন সংস্থার সঙ্গে আমার কথা হয়েছে, যেহেতু আমি এপিপিএড এবং এমএলএর এখানে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে তাদেরকে ফিরে আনার ক্ষেত্রে আমারও একটা ভূমিকা ছিল, এবং সেক্ষেত্রে আমি বলবো যে এই যে নতুন একটা সংগঠন এটা তেমন কোনো কার্যকরী হবে না। এটা মনে হয় কিছু অংশ মিজোরামের একটা অংশ, জনজাতির একটা পার্ট এবং নর্থ কাছাড়ের একটা পার্ট, হয়তো ত্রিপুরায় 2জন থাকতে পারে। আর যেগুলি ছবি এগুলি পুরানো কোনো ছবি টবি দিয়ে এটাকে একটু করার জন্য চেষ্টা হচ্ছে। তো এটা তেমন একটা অ্যাক্টিভ বলে আমি মনে করছি না।
আচ্ছা, এটাই মনে করছি। আপনি তাহলে এই ঘটনাটাকে খুব একটা বেশি গুরুত্ব আমি এটা গুরুত্ব দিতে চাই। নতুন কোনো জনগোষ্ঠী তৈরি হচ্ছে বলে আপনাদের আমার কাছে সেরকম কোনো তথ্য নেই। আমি এটা ব্যাপারটা আমি দেখেছি, আমি জিজ্ঞাসা করছি কাঞ্চনপুরে আমাদের মাননীয় বিধায়ক পুলিশ কুমারী গানের সঙ্গে আমার আলোচনা হয়েছে, যে বিষয়টা আমি উনিকে জিজ্ঞেস করেছিলাম, না বলছে এটা আমাদের এখানে একটা মিজোরামের একটা কিছু অংশ, আপনার সাথে কিছু কমিউনিটির লোক এটা মিলে এটা হয়তো করতে পারে। ওকে, অসংখ্য ধন্যবাদ রঞ্জিতবাবু আজ সঙ্গে থাকার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দেখা যায় অনুপ্রদেশ একটি বাস্তব ইস্যু, তাকে সন্দেহ নেই। বিশেষ করে ত্রিপুরার মতো সীমান্ত ঘেঁষা রাজ্যে নিরাপত্তা, জনসংখ্যার ভারসাম্য এবং সাংস্কৃতিক সত্তা নিয়ে উদ্বেগ থাকাটাই স্বাভাবিক। কিন্তু এই ইস্যুকে যখন শুধু আবেগ দিয়ে দেখা হয় বা যখন পুরো একটা জনগোষ্ঠীকে সন্দেহের চোখে দেখা হয়, তখন তার সমাধানের পথ নয়, বরং বিভাজনের রাজনীতি হয়ে দাঁড়ায়। আমরা আজ যা শুনলাম, রঞ্জিতবাবু যা বললেন, তাতে এটা পরিষ্কার যে নিরাপত্তা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি জরুরি মানবিকতা, সংবিধান আর তথ্য নির্ভর নীতির পথ অনুসরণ করা। কোনো নাগরিক যেন তার পরিচয় হারিয়ে না ফেলে এবং কোনো অনুপ্রবেশকারী যেন দেশের অধিকার দখল না করে। এই দুইয়ের ভারসাম্যটাই হোক আমাদের আসল লক্ষ্য। কারণ এই ভূখণ্ড শুধু ভূমির নয়, এটা বিশ্বাস, বসবাস এবং ভবিষ্যতের প্রশ্ন। আর প্রশ্ন তোলা ও উত্তর খোঁজা, সেটাই তো গণতন্ত্রের আসল সৌন্দর্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা।